আজকের ক্লাসে আমরা শুরু করব কনসেপ্ট অফ রেজিস্টার। যারা আগের ক্লাসে মোটামুটি দেখেছে, আমরা হাওয়ার্ড আর্কিটেকচার পড়ে নিয়েছি, আমরা ওয়ান নিউম্যান পড়ে নিয়েছি, বেসিক ইন্ট্রোডাকশনটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তো যারা এখনো এই ভিডিওগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো দেখলে তোমাদের আইডিয়া কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে কথা বলবো রেজিস্টারের কি ব্যাপার। এটা হয়তো আগের ভিডিওতে যারা দেখে এসছো একটু হলেও আইডিয়া দিয়েছিলাম। এবার আমরা বিস্তারিত কথা বলবো রেজিস্টার নিয়ে। রেজিস্টার আমি বলেছিলাম লোকাল স্টোরেজ স্পেস। কি বলেছিলাম? লোকাল স্টোরেজ স্পেস কার? সিপিইউর মধ্যে লোকাল স্টোরেজ স্পেস আমরা বলতে পারি, ঠিক আছে। এইবার গল্পটা কি দেখো, আমরা যখন ছোট একটি ছবিতে আমরা বোঝাতে চেষ্টা করেছি, আমাদের যে সিপিইউর মধ্যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দেখো লেখা রয়েছে, আমাদের আউটপুট ইউনিট কানেক্ট রয়েছে, আমাদের ইনপুট ইউনিট কানেক্ট রয়েছে, এবং আমাদের মেন মেমোরি মানে র্যামের কথা এখানে বলেছে। এবার প্রথমেই একটা গল্প বলে দিই শুরু করার আগেই, আমাদের যে র্যামের যে ওয়ার্কিং স্পিডটা, মানে স্পিড অফ অ্যাক্সেস যাকে বলা হয়, বা কাজ করার যে সময়টা, আমি ধরলাম, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এটা অ্যাপ্রোপ্রিয়েট কখনোই না, জাস্ট হাইপোথেটিক্যাল এক্সাম্পল আমি বললাম। 10 আমাদের ন্যানো সেকেন্ডে র্যাম কাজ করতে পারে। তার মানে কি, আমরা যদি কোনো রিড বা রাইট অপারেশন করি র্যাম থেকে, তাহলে আমাদের 10 ন্যানো সেকেন্ডে সময় লাগে। আর আমাদের এই সিপিইউর মধ্যে যে রেজিস্টারগুলো আছে, ধরে নাও 2 ন্যানো সেকেন্ড সময় লাগছে, কথার কথা। তার মানে কি, আমাদের র্যামের থেকে অ্যাক্সেস করতে সময় বেশি লাগে রাদার দ্যান রেজিস্টার। তো এই জন্য গল্পটা এটাও একটা বড় কারণ যে আমরা রেজিস্টার কেন ব্যবহার করছি, কেন কি আমাদের রেজিস্টারের ওয়ার্কিং স্পিড ইজ সিমিলার টু সিপিইউ। যেহেতু সিপিইউর মধ্যে রয়েছে, সিপিইউ যেই সময় কাজ করে রেজিস্টারও সেই সময়ই কাজ করে, তাহলে রেজিস্টারের ওয়ার্কিং স্পিড অনেকটা আমাদের কিন্তু কম বলতে পারি। এইবার যখন আমরা র্যাম থেকে যে ডেটাগুলো সিপিইউর মধ্যে আসছে, যেটা প্রসেসিং করবে সিপিইউ, এক্সিকিউট করবে, সেগুলোকে রাখবে কোথায়? এটা একটা বড় প্রশ্ন। আমি বলেছিলাম, হয়তো এর আগের যারা ভিডিওগুলো দেখে এসছো সেখানে এই কথাগুলো বলেছিলাম। তো আমাদের রাখবে কিন্তু আমাদের রেজিস্টারের মধ্যেই রাখবে। রেজিস্টারকে কি বলা হয়? লোকাল স্টোরেজ স্পেসও বলতে পারি। আমরা পরবর্তীকালে গিয়ে দেখবো রেজিস্টারকেও আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি ক্যাটাগরি? একটাকে বলা হয় জেনারেল পারপোজ রেজিস্টার, জিপিআর লিখলাম, জেনারেল পারপোজ রেজিস্টার। আরেকটাকে বলা হয় এসপিআর বা স্পেশাল পারপাস রেজিস্টার, মানে তার নির্দিষ্ট একটি কাজ আছে। দু রকম ক্যাটাগরির রেজিস্টার হয় কিন্তু। একটা জেনারেল পারপাস, যখন তোমরা মাইক্রো প্রসেসর 8085 পড়বে তখন ওখানে আরো ডিটেলসে বুঝতে পারবে, যেখানে আমরা জেনারেল পারপাস রেজিস্টার মানে ফর প্রোগ্রামার ইউজের জন্য, মানে প্রোগ্রামার চাইলে সেই রেজিস্টারগুলোকে অ্যাক্সেস করতে পারে, সে তার নিজের কাজের জন্য ওগুলোকে ব্যবহার করতে পারে বলে জেনারেল পারপাস। আর স্পেশাল পারপাস মানে তার একটি উপযুক্ত কাজ রয়েছে। কি বললাম? তার একটি উপযুক্ত কাজ রয়েছে, তাকে কিন্তু আমরা অ্যাজ আ প্রোগ্রামার ব্যবহার করতে পারি না। ওটা সিপিইউ ইন্টারনালি নিজের কাজের জন্য ব্যবহার করছে, ওটাকে বলা হয় স্পেশাল পারপোজ রেজিস্টার। তো প্রথমে আমরা আলটিমেটলি স্পেশাল পারপোজ রেজিস্টারগুলোই পড়বো, তার কাজগুলোকেই পড়বো হচ্ছে এই ভিডিওতে। কতগুলো স্পেশাল পারপোজ রেজিস্টার রয়েছে এবং তাদের কি কি কাজ, তারা কোথায় কোথায় সাহায্য করছে, কিভাবে সাহায্য করছে, তার প্রত্যেকটি কথা কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত রূপে কিন্তু জানবো। তাহলে একটা ওভারভিউ দিয়ে শুরু করলাম, এবার নোটসে চলে যাচ্ছি, একটা করে জিনিস দেখাবো, জিনিস ক্লিয়ার হয়ে যাবে। রেজিস্টার কি জিনিস, যেটা প্রথমে আমি বললাম যে রেজিস্টারটা ভেরি স্মল এবং ভেরি ফাস্ট মেমোরি। একটা প্রচন্ড স্মল, কারণ রেজিস্টারের সাইজ হয় 1 বাইট, মানে 8 বিটে 1 বাইট, ধরে নাও 1 বাইটের রেজিস্টার, কথার কথা বলছি আমি। ইন জেনারেলি 1 বাইট হয়, 2 বাইট হয়, বলে রাখলাম। রেজিস্টার 1 বাইটেরও হয়, রেজিস্টার 2 বাইটেরও হয়। যদি আমরা বেসিক একদম আর্কিটেকচারের কথা বলি, যে আমাদের যেটা 8085 প্রথম যেটা তৈরি করা হয়েছিল স্টেবল প্রসেসর, তার মধ্যে যদি সেটাকে মাথায় রেখে যদি কথা বলি, তাহলে আমরা এটাই বলবো যে আমাদের রেজিস্টার কিন্তু হয় 1 বাইটের হতে পারে বা 2 বাইটের কিন্তু রেজিস্টার জেনারেলি থাকে, এবং এর ওয়ার্কিং স্পিড কিন্তু অনেকটাই ফাস্ট, ঠিক আছে। তো কি কি এর মধ্যে স্টোর করতে পারি? আমরা টেম্পোরারি ডেটা, যে ডেটাগুলো আমাদের র্যাম থেকে আসছে সেগুলো স্টোর করতে পারি। আমরা অ্যাড্রেস স্টোর করতে পারি, পরবর্তীকালে গিয়ে দেখবো যে অ্যাড্রেস থেকে ডেটা আনতে হবে, এরকম ধরনের অ্যাড্রেস কিন্তু মেমোরি আমরা স্টোর করতে পারি। বা ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনের উপর কাজ, ইনস্ট্রাকশন মানেই বলেছিলাম যে কি কাজ করবে সিপিইউ, সেটাকে আমরা ইনস্ট্রাকশন বলে বুঝি। তো যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে, এরকম ধরনের ইনস্ট্রাকশনও কিন্তু আমরা এই রেজিস্টার্সগুলোর মধ্যে কিন্তু রাখতে পারি। তাহলে বলছে ফাস্টার দেন ক্যাশ এবং মেন মেমোরি। পরবর্তীকালে আমাদের মেন মেমোরি নিয়ে অনেক কথাবার্তা আমাদের ভিডিও রয়েছে, এবং ক্যাশের ওপরও ভিডিও রয়েছে। ক্যাশও কিন্তু একটা মেমোরি বলতে পারো, যেটা আমাদের মেন মেমোরি এবং আমাদের সিপিইউ রেজিস্টারের মাঝামাঝিতে থাকে।
তো আমাদের ক্যাশ এবং মেন মেমোরি থেকেও কিন্তু রেজিস্টার অনেকটা তাড়াতাড়ি কাজ করতে পারে। এটা কেন কি হেল্প করছে সিপিইউকে? হেল্প সিপিইউ এক্সিকিউট ইনস্ট্রাকশন কুইকলি, যে কোনো ইনস্ট্রাকশনকে তাড়াতাড়ি এক্সিকিউট করার জন্যই প্রথমত তো রাখতে তো হবে, এটাও বললাম যে ডেটা এসে কোথায় রাখবে, আমাদের মেন মেমোরি থেকে বা ক্যাশ থেকে এসে আমাদের সিপিইউ রেজিস্টারে রাখবে, এবং সেখান থেকে আমাদের সিপিইউ খুব ইজিলি এটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু এক্সিকিউট করার জন্য কিন্তু আমরা রেজিস্টারকে ব্যবহার করে থাকি। রেজিস্টার আর ইউজ ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন অনলি, যখন প্রোগ্রামকে আমরা এক্সিকিউট করছি তখন কিন্তু আমরা রেজিস্টারগুলোকে ব্যবহার করি, ওর মধ্যেই অ্যাকচুয়ালি থাকে অ্যাকচুয়ালি সব জিনিসপত্রগুলো ওখানেই আমরা ব্যবহার করি। 2 নম্বর পয়েন্ট বলছে ওয়াই রেজিস্টার আর নিডেড, কেন দরকার। তো প্রথমে দরকারিতাটা কিছুটা উপরে দেখলাম যে সিপিইউ কিন্তু আমাদের মেন মেমোরির যে ওয়ার্কিং স্পিড আর সিপিইউর ওয়ার্কিং স্পিড কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমাদের র্যামের যে ওয়ার্কিং স্পিড র্যাম যেটা রয়েছে তার আমি যেটা এক্সাম্পল দিলাম 10 ন্যানো সেকেন্ড, আর সিপিইউ কাজ করে ধরে নাও 2 ন্যানো সেকেন্ডে। যদি আমি এটা একটা স্পেসিফিক সংখ্যা দিয়ে তোমাদের বোঝাই তাহলে বুঝতে পারছো যে সিপিইউর ওয়ার্কিং স্পিড কিন্তু অনেকটাই ফাস্ট মেন মেমোরি থেকে। তাহলে বারবার যদি মেন মেমোরি থেকে আমাকে ডেটা নিয়ে আসতে হয় বা রাখতে হয় তাহলে কিন্তু আমাদের এক্সিকিউশন বা সময় অনেকটা বেশি লাগবে, আমাদের সিস্টেম স্লো হয়ে যায়। এই কারণেই আমরা রেজিস্টারকে ব্যবহার করছি, যাতে কিনা এই যে ডিলেটা, যে দেরিটা কোনোভাবে যাতে কমাতে পারি। রেজিস্টারের মধ্যে আমরা কি কি কারেন্ট ইনস্ট্রাকশন রাখতে পারছি, ডেটা যেটা প্রসেস করবো সেটাও এনে রাখছি। পরবর্তীকালে এরকম ধরনের স্পেশাল পারপোজ রেজিস্টার আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। বা আমরা অ্যাড্রেস, যে ইনস্ট্রাকশন বা ডেটা আমাদের আসবে র্যাম থেকে তার অ্যাড্রেসগুলোও কিন্তু আমরা এরকমও রেজিস্টার আছে সেখানে কিন্তু আমরা স্টোর করতে পারি। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। এবারে পরের 3 নম্বর পয়েন্ট চলে গেলাম যে কিছু স্পেসিফিক বা স্পেশাল পারপোজ রেজিস্টারের গল্প পড়বো, যেটা আমি প্রথমেও বললাম যে প্রথমে আমরা এই ভিডিওতে বিস্তারিত রূপে কি দেখবো, স্পেশাল পারপোজ রেজিস্টারের পুরো গল্প। প্রথম হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার, খুবই ইম্পর্টেন্ট একটি আমাদের কিন্তু আমরা রেজিস্টার বলতে পারি। তো প্রোগ্রাম কাউন্টারকে আমরা পিসি বলেও কিন্তু আমরা ছোট নামে ডাকি। এর অ্যাকচুয়ালি এর কাজ কি, যেই ইনস্ট্রাকশনটা আমাদের র্যাম থেকে উঠে আসবে আমাদের এর মধ্যে, আমাদের সিপিইউর মধ্যে, তার অ্যাড্রেসটাকে কিন্তু হোল্ড করে। ধরে নাও কথার কথা বলছি যে আমাকে র্যাম থেকেই এক্স এক্স নামক ইনস্ট্রাকশনটাকে তুলে আনতে হবে, তার মানে তার অ্যাড্রেস কি লেখা আছে এখানে পাশে, হাইপোথেটিক্যাল অ্যাড্রেস আমি 1000 লিখে রেখেছি, তার মানে এই প্রোগ্রাম কাউন্টারের মধ্যে কিন্তু 1000 অ্যাড্রেসটা থাকবে। এটা কিন্তু 2 বাইটের, আমরা যদি 8085 এর কথা হিসাবে যদি বলি, এটা 2 বাইটের কিন্তু আমাদের রেজিস্টার, কিন্তু 2 বাইট মানে 16 বিটের রেজিস্টার, ঠিক আছে। যদি আমি এটা 8085 কে মাথায় রেখে বলছি, 8085 এর যে প্রথম ইউনিভার্সাল এবং স্টেবল প্রসেসর, যেটা আমাদের ভিডিও আমাদের প্লেলিস্টে রয়েছে, তোমাদের হয়তো আগামী সেমিস্টার্সে তোমরা কিন্তু এই গল্পটা পড়বে, 8085 নিয়ে কিন্তু বিস্তারিত রূপে তোমাদের পড়ানো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে প্রোগ্রাম কাউন্টার কি করছে, যদি বেসিক ডেফিনেশন ওয়াইজ কথা বললাম, যেই ইনস্ট্রাকশনটা আমাদের আনা হবে সিপিইউর মধ্যে তার অ্যাড্রেসটা হোল্ড করে, বা আমরা আরো স্পেসিফিক বলতে পারি যে স্টোর দ্য অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউট। পরবর্তীকালে যে ইনস্ট্রাকশনটা আমাদের নিয়ে আসা হবে তার অ্যাড্রেসটা কিন্তু এই প্রোগ্রাম কাউন্টারের মধ্যে থাকে। যখন অ্যাড্রেস থেকে ইনস্ট্রাকশন চলে আসে আমাদের প্রোগ্রাম কাউন্টার অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়ে যায়, মানে এই 1000 ছিল তাহলে এইটা নিয়ে আসলো, এর পরেরটা যখন আমরা আনবো এটা অটোমেটিক্যালি 1000 থেকে কিন্তু এটা 1001 কিন্তু হয়ে যাবে। এর পেছনে অনেক সার্কিট রয়েছে, পিএলএ সার্কিট বলা হয়, প্রোগ্রামেবল অ্যারে লজিক যেটা রয়েছে, এরকম ধরনের সার্কিটের সাহায্যে এটা অটোমেটিক্যালি বাড়তে পারে, ঠিক আছে। তো এটা নিয়ে আমাদের ইম্পর্টেন্ট না, বাট আলটিমেটলি তাহলে কাজটা কি বুঝলাম, যে ইনস্ট্রাকশনটা মানে পরবর্তীকালে যে ইনস্ট্রাকশনটা আমাদের নিয়ে আসা হবে আমাদের সিপিইউর মধ্যে, সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা কিন্তু প্রোগ্রাম কাউন্টার কিন্তু হোল্ড করে রাখে। তাহলে এটা আলটিমেটলি এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কন্ট্রোল দ্য সিকোয়েন্স অফ এক্সিকিউশন, মানে কোনটার পর কোনটা এক্সিকিউট হবে, কোন ইনস্ট্রাকশনের পর কোন ইনস্ট্রাকশন সিপিইউ এক্সিকিউট করবে, তার কিন্তু পুরো বিকল্পটাই প্রোগ্রাম কাউন্টার কিন্তু হ্যান্ডেল করছে। তাহলে প্রোগ্রাম কাউন্টার সিকোয়েন্সটা বোঝা যায় এইটার পর এইটা, এইটার পর এটা, এই জিনিসটা কিন্তু এখান থেকে পুরো ক্লিয়ারলি এখান থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে প্রোগ্রাম কাউন্টার আইডিয়া ক্লিয়ার হলো, যে ইনস্ট্রাকশনটা আমরা এক্সিকিউট করব পরবর্তীকালে তার অ্যাড্রেসটা কিন্তু কোথায় থাকে, প্রোগ্রাম কাউন্টারের মধ্যে কিন্তু আমাদের থাকে। তো নেক্সট পার্টে চলে গেলাম, আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার, পাশে কিছু ছবিও এঁকেছি, ছবিগুলো দেখলেও বুঝতে পারবে। তো এবার প্রশ্নটা কি,
এই যে আমি এক্ষুনি বললাম যে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে, ধরে নাও আমি হাইলাইটও করলাম, সেই অ্যাড্রেস থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসতে হবে, তাই তো? এই কথাটা এক্ষুনি বললাম। তাহলে ধরে নাও এখানে 1000 লেখা রয়েছে, মানে 1000 থেকে যে ইনস্ট্রাকশনটা রয়েছে এটাকে নিয়ে সিপিইউর মধ্যে নিয়ে আসা হবে। নিয়ে কি কোন তার দিয়ে আসবে? আমাদের ডেটা বাস দিয়ে আসবে। এটা ক্লিয়ার করে নাও। এই যে তারটাকে আমি হাইলাইট করছি, এটা ডেটা বাস, ঠিক আছে? এটা ডেটা বাসের কথা বলছি। এই তারটাকে বলা হয় ডেটা বাস। এটা 8 বিটের হয়। আমি 8085 কে মাথায় রেখে কথাগুলো বলছি, এখনকার দিনে হয়তো অনেক বেশি হতে পারে, সেটা নিয়ে কথা না। বাট ইন জেনারেল যেটা প্রথম যেটা ইউনিভার্সাল প্রসেসর যেটা বেরিয়েছিল সেটার রেসপেক্টে বলছি, ডেটা বাস নর্মালি 8 বিটের হয়, আর অ্যাড্রেস বাস হয় 16 বিটের হয়, ঠিক আছে? মানে 2 বাইট, ওটাও 1 বাইটের হয়। যাই হোক, তাহলে প্রশ্নটা হচ্ছে, যেই ইনস্ট্রাকশনটাকে আমি নিয়ে আসবো তার অ্যাড্রেসটা কোথায় রয়েছে? প্রোগ্রাম কাউন্টারের মধ্যে রয়েছে। বুঝে গেছো? কোনো অসুবিধা নেই। এবার যে নিয়ে যে আসবো, ধরে নাও এক্স যে ইনস্ট্রাকশনটাকে নিয়ে আসবো, নিয়ে এসে বসবে কোথায়? বড় ইম্পর্টেন্ট কথা, বসবে কোথায়? বসবে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারে বসবে। এই যে এক্সেস যে দেখতে পাচ্ছ, এটাকে তুলে এনে এই যে ডেটা বাসে উঠলো, এই এসে কোথায় বসবে? এই আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারে বসবে। তাহলে ডেফিনেশন কি লেখা রয়েছে? স্টোর দ্য কারেন্টলি ফেচ ইনস্ট্রাকশন। যেটা আমি ফেচ করা কথা মানে হচ্ছে আমাদের র্যাম থেকে তুলে আনছি আমরা, থেকে কি বলা হয়? ফেচ বলা হয়। তো ফেচ করে এসে কোথায় বসানো হয়? ইনস্ট্রাকশন রেজিস্টারে কিন্তু বসানো হয়। তাহলে ইনস্ট্রাকশন স্টে হেয়ার ওয়াইল ডিকোড অ্যান্ড এক্সিকিউটেড। তাহলে প্রথমে আমাদের ইনস্ট্রাকশন এসে কোথায় বসে? আইআর বা ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে বসে। তারপরে এটা ডিকোডিং ফেজে যায়, তারপর ওটা এক্সিকিউট করে। এই গল্পগুলো আমরা পরের ভিডিওতে আরো ভালো করে বুঝতে পারবো, যখন আমরা আমরা আই ইনস্ট্রাকশন যেটা ফেচ, ডিকোড এবং এক্সিকিউট সাইকেলটা যখন আমরা দেখবো, কিভাবে একটা সিপিইউ নর্মালি আজকে প্রেজেন্ট ডেটেও কিভাবে কাজ করে, সেটা আমরা পরের ভিডিওতে বিস্তারিত রূপে কিন্তু আমরা আলোচনা করবো। বাট এখান থেকে আমরা রেজিস্টারের কাজগুলো কিন্তু ভালো করে জেনে যাও। তাহলে প্রোগ্রাম কাউন্টারের যে অ্যাড্রেসটা থাকছে, সেই অ্যাড্রেস থেকে ইনস্ট্রাকশন উঠে কোথায় বসছে? আইআরএ বা ইনস্ট্রাকশন রেজিস্টারে বসছে। নেক্সট রেজিস্টার হচ্ছে এমডিআর। এবার বলে দিই ইনস্ট্রাকশন রেজিস্টার কত বিটের হয়, মানে বাইট বলতে পারি বা বিটের। এটা 8 বিটের হয়, যেহেতু এখানে ইনস্ট্রাকশন গুলো 8 বিটের, তাহলে 8 বিট বা 1 বাইট বলতে পারি, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এটাও কিন্তু আমাদের 2 বাইট বা 16 বিটের রেজিস্টার। এর গল্প কি আছে দেখো, ভালো করে ক্লিয়ার হবে। এই যে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যেই 1000 যে অ্যাড্রেসটা রয়েছে, এই 1000 অ্যাড্রেসটা কোথায় বসে? নেক্সট ধাপে গিয়ে এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে গিয়ে বসে। কেন কি আমাদের যে অ্যাড্রেস বাসটা কিন্তু প্রোগ্রাম কাউন্টারের সাথে কিন্তু কানেক্ট না, আমাদের এমএআর এর সাথে কানেক্টেড। তাহলে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার থেকে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে এই অ্যাড্রেসটা আসলো। এইবার এই অ্যাড্রেসটা থেকে অ্যাড্রেস বাস থেকে গিয়ে সেই অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন থেকে ডেটা উঠে আইআরএ আসছে। দেখো জিনিসটা আরো ক্লিয়ার হতে যাচ্ছে। তাহলে এক একটা কি বুঝলাম? প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা ছিল সেটা আমাদের কোথায় আসলো? নেক্সট ধাপে এমএআর এ আসে। কোথায় আসে? এমএআর। এমএআর থেকে আমাদের অ্যাড্রেস বাস কানেক্টেড, যেটা 16 বিটের। দেখো অ্যাড্রেস মানেই 16 বিট বা 2 বাইট বলতে পারি। তাহলে এই অ্যাড্রেস বাসের সাহায্যে সিপিইউ আইডেন্টিফাই করলো র্যামের কোন লোকেশন থেকে ডেটাটাকে তুলে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারে বসাতে হবে। এটাই লেখা রয়েছে দেখো, স্টোর দ্য অ্যাড্রেস অফ মেমোরি লোকেশন টু বি অ্যাক্সেস। যেই মেমোরি লোকেশনটা থেকে অ্যাক্সেস করতে হবে, সেই মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা কিন্তু আমাদের এমএআর এর মধ্যে থাকে। ইউজ ডিউরিং মেমোরি রিড বা মেমোরি রাইট। এই যে ফেচ করাটাও মানে কিন্তু মেমোরি রিড অপারেশনও বলতে পারি। এই ইনস্ট্রাকশনকে তুলে যে আনছি, এটা ওয়ান কাইন্ড অফ মেমোরি রিড হচ্ছে। পরবর্তীকালে যদি মেমোরিতে কোনো কিছু রাইট করতে হয়, তার জন্য কিন্তু আমাদের এমএআর ব্যবহার করা হয়। তাহলে এমএআর এর মধ্যে যে লোকেশনটা থাকে, সেই লোকেশনে গিয়ে কিন্তু আমরা রাইট করে আনি। এই হচ্ছে বেসিক তার গল্প, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে এমডিআর, মেমোরি ডেটা রেজিস্টার। দেখো এটারও ছবি আমি এখানে এঁকেছি। তাহলে এর মধ্যে কি বসে? এটা সিপিইউর মধ্যে একটুখানি ভাগ করে দেওয়া রয়েছে। যখন ইনস্ট্রাকশন আসে তখন আইআরএ বসে, বাট যখন ডেটা আসে তখন কোথায় বসবে? দেখো প্রথমে তো ইনস্ট্রাকশন কি কাজ করতে হবে আসলো, ধরো যোগ করতে হবে। ইনস্ট্রাকশনটা কিন্তু যোগ করা, বাট যোগটা কার উপরে করবে? যোগটা তো হাওয়াতে করতে পারবে না। যোগটা করতে গেলে তোমার ডেটা লাগবে। তো ডেটাগুলো কোথা থেকে আসবে? সেটাও তো আমাদের ডেটা বাস দিয়ে আসবে, এবং সেটা আমাদের র্যাম থেকেই আসবে। তো সেটা এসে বসবে কোথায়? বসবে হচ্ছে আইআরএ, বসবে না কিন্তু
বসবে হচ্ছে এমডিআর এ বসবে, মানে মেমোরি ডেটা রেজিস্টার। দেখো লেখা আছে স্টোর ডেটা কামিং ফ্রম মেমোরি অর ডেটা গোয়িং টু মেমোরি, মানে যে ডেটাটাকে রিড করে আনা হলো, র্যাম থেকে তুলে আনা হলো সিপিইউর মধ্যে, সেটাও বসে কোথায়? এমডিআর এ বসে। বা যখন আমাকে রাইট করতে হবে, মানে র্যামে গিয়ে লিখে আসতে হবে, রেখে দিয়ে আসতে হবে, তখনও কিন্তু আমরা এমডিআর এরই বসাবো। এমডিআর কিন্তু এমএআর এর সাথেই কাজ করে। প্রথমে এমএআর কি করলো, মেমএআর কিন্তু লোকেশনটা সেট করে দিল যে এখান থেকে নিয়ে আসতে হবে বা এখানে গিয়ে রেখে আসতে হবে, হয়ে গেল। এবার এমডিআর থেকে ডেটাটা গিয়ে সেখানে গিয়ে বসিয়ে দেওয়া হলো বা ওখান থেকে নিয়ে আসা হলো। খুব ইম্পর্টেন্ট কথা, এই এমডিআর যেটা মেমোরি ডেটা রেজিস্টার কিন্তু 1 বাইটের রেজিস্টার হয়, যেটা 8085 এর রেসপেক্টে কিন্তু কথা বলছি। আরেকটা কথা এখান থেকে বলে দিই, এই বাসেসের কথাগুলো, ডেটা বাস কিন্তু বাই ডিরেকশনাল হয়। বাই ডিরেকশনাল কথাটার মানে কি, বোথ ওয়েন্ডেড যেতে পারে, মানে সিপিইউ থেকে রেজিস্টার, সিপিইউ থেকে র্যাম, র্যাম থেকে সিপিইউর মধ্যেও আসতে পারে, মানে ডেটা দুদিকে ফ্লো হতে পারে, সিপিইউ টু র্যাম, র্যাম টু সিপিইউ। কিন্তু অ্যাড্রেস বাস সবসময় কিন্তু ইউনি ডিরেকশনাল হয়। কি হয়? ইউএনআই লিখে দিলাম। ইউনি ডিরেকশনাল কথাটার মানে সবসময় সিপিইউ থেকেই আমাদের মেমোরির দিকে যাচ্ছে, যদি পরবর্তীকালে আইও থাকে সিপিইউ থেকে আইওর দিকে যায়, মানে এটা ইউনি ডিরেকশনাল। কখনো কিন্তু অ্যাড্রেস কখনো সিপিইউর দিকে আসতে পারে না, সিপিইউ অ্যাড্রেসিং করে। সিপিইউ প্রত্যেকটি ডিভাইসকে তার অ্যাড্রেসিং দেওয়া হয়, কারণ অ্যাড্রেস ছাড়া সিপিইউ তো আইডেন্টিফাই করতে পারবে না, না কোথা থেকে নেবো কোথায় রাখবো, এই জিনিসগুলো সিপিইউ থেকেই শুধু কিন্তু ইউনিডিরেকশনাল কনসেপ্ট কিন্তু বলা হয়। ঠিক আছে, নেক্সট আমাদের 5 নম্বর রেজিস্টারে চলে গেলাম, সেটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেটার। অ্যাকুমুলেটারের কাজ কি? এবার দেখো একটু সিপিইউর ছবিটা এঁকেছি, দেখলে বুঝতে পারবে। আমাদের এএলইউর গল্প আমরা লাস্ট ভিডিওতেও পড়েছি। এএলইউ মানে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল যে ইউনিটটা রয়েছে, যে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন পারফর্ম করে। এবার যে অপারেশনগুলো হচ্ছে, অপারেশনগুলো হওয়ার পর যে ইন্টারমিডিয়েট রেজাল্টগুলো কোথায় গিয়ে স্টোর হয়, এটাও কিন্তু আমাদের অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর হয়। এএলইউ একটা যা অপারেশন পারফর্ম করছে, দেখো লেখাই রয়েছে স্টোর ইন্টারমিডিয়েট রেজাল্ট অফ অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন। যে কোনো অপারেশন, ধরে নাও কেউ যোগ করতে বলছে, কেউ ধরে নাও গ্রেটার দ্যান লেস দ্যান চেক করতে বলেছে, তো এরকম ধরনের যে কোনো রকম যখন আমাদের এই অপারেশনগুলো এক্সিকিউট করে, তো তার যে ইন্টারমিডিয়েট রেজাল্টগুলো সেটা কোথায় গিয়ে স্টোর করা হচ্ছে, আমাদের অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর করা হয়। এটাও কিন্তু আমাদের 1 বাইট আমাদের কিন্তু হোল্ড করছে। 8085 এর রেসপেক্টে যদি কথা বলি, 1 বাইট বা 8 বিটের রেজিস্টার কিন্তু হয়। এবং তলা লাইনেও লেখা আছে, দেখতে পাচ্ছ যে ইট ইজ ক্লোজলি কানেক্ট টু এএলইউ, মানে এএলইউর সাথে কিন্তু এটা কানেকশন ডাইরেক্টলি করে দেওয়া থাকে। ঠিক আছে, পরের রেজিস্টার চলে গেলাম আমরা, ফ্ল্যাগ রেজিস্টার। এটা নিয়ে আমাদের বিস্তারিত একটা অনেক বড় ভিডিও আসবে, সেপারেটলি এটাকে আমি পুরো ধরে ধরে উইথ এক্সাম্পল বোঝাবো। বাট যেহেতু এটা পার্ট অফ আমাদের স্পেশাল পারপোজ রেজিস্টার বলে এই ভিডিওতে আমি রেখেছি, ছোট করে রেখেছি, গল্প বলবো। কিন্তু এটাকে নিয়ে কিন্তু বিস্তারিত রূপে কিন্তু একটা ভিডিও আমাদের আগামী দিনে আসবে, যেখানে আমি ইন ডেপথ কি করে ফ্ল্যাগ রেজিস্টারটা কাজ করে তার কিন্তু গল্প কিন্তু আমরা খুব ডিটেলসে বুঝবো, চিন্তার কিন্তু কোনো বিষয় নেই। এখানে একটা ওভারভিউ দেবো, জাস্ট একটা ওভারভিউ দিয়ে দেবো, যেখানে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্ল্যাগ রেজিস্টারের কথা কি? ফ্ল্যাগ রেজিস্টার যে স্ট্যাটাস রেজিস্টারও বলতে পারি, বা আমরা যে কোনো যখন আমাদের যে এই যে এই অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট যখন কোনো কাজ করলো, সে কাজের যে ইন্টারমিডিয়েট রেজাল্টটা কোথায় স্টোর হচ্ছে, এটা কিন্তু আমাদের অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর হচ্ছে। এটা 8 বিটের, এই অ্যাকুমুলেটরটার 8টা বিট আমি এইভাবে আমি ডিজাইন করে রেখেছি। দেখো D0 থেকে D7 মানে হচ্ছে 8খানা বিটকে আমি সুন্দর করে এঁকে রেখেছি, ভালো কথা। এবার এই অ্যাকুমুলেটরের যে কন্টেন্টটা রয়েছে, সেই কন্টেন্টের ভিত্তিতেই ফ্ল্যাগ রেজিস্টারও কিন্তু আমাদের 8 বিটেরই হয়। 8085 এর কথা যদি বলি, 8086 এ কিন্তু 16 বিট হয়ে গেছিল, ওখানে আমি যাব না। 8085 এর রেসপেক্টে যদি কথা বলি, এটা কিন্তু 8 বিট বা 1 বাইটের কিন্তু রেজিস্টার। ঠিক আছে, যেই অপারেশনটা পারফর্ম হওয়ার পর যে স্ট্যাটাসগুলো রয়েছে, সেই স্ট্যাটাসটা কিন্তু এই ফ্ল্যাগ রেজিস্টার হোল্ড করে। স্ট্যাটাস গল্পটা মানে কি একটু বলবো, কিন্তু বিস্তারিত রূপে একদম ফিক্স ভিডিও আসবে, আলাদা ভিডিও, সেখানে আরো বেশ ভালো করে বলবো। স্ট্যাটাস বা ফ্ল্যাগ মানে এটা কিন্তু সিঙ্গেল বিট দিয়ে আমরা এক একটা অপারেশনকে বুঝি, মানে অ্যাকুমুলেটরে যে রেজাল্টটা স্টোর হয়েছে, সে রেজাল্টের ভিত্তিতে কিছু স্ট্যাটাস বা ফ্ল্যাগ ভ্যালু কিন্তু 0 বা 1 এ সেট করা হয়। কি কি হয়, কি কি মানে রয়েছে, আমাদের এখানে 8খানা বিট রয়েছে অ্যাকুমুলেটারে। তো আমাদের কি কি ফ্ল্যাগ রয়েছে রেজিস্টারের মধ্যে, রেজিস্টারে যে 8খানা, যে আমি পরে যখন এর বিস্তারিত রূপ দেখাবো তখন গেলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো সেখানে আমাদের এখানে টোটাল আমাদের এই 5টা আমাদের ফ্ল্যাগ ভ্যালু রয়েছে। এটা 0 ফ্ল্যাগ বলা হয়,
যদি আমাদের রেজাল্টটা অ্যাকুমুলেটর রেজাল্ট যদি 0 হয় তাহলে এই যে ফ্ল্যাগটা রয়েছে এই ফ্ল্যাগটা 1 সেট হবে, না হলে 0। এটা আমি বিস্তারিত রূপে বোঝাবো, আমি বারবার বলছি। যদি এখান থেকে এই জায়গাটা বুঝতে একটু অসুবিধা হয়, চিন্তার বিষয় নেই, কোনো অসুবিধা নেই। আমরা এর পরের ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত রূপে কিন্তু গল্পটা নিয়ে কথা বলবো। ক্যারি ফ্ল্যাগ থাকে, যে যদি ক্যারি কোনো অপারেশন হওয়ার পর যদি কোনো ক্যারি জেনারেট হয় তখন সেই ক্যারি ফ্ল্যাগটা সেট হয়। কিভাবে সেট হয় কি নয় সেটা সেপারেট ভিডিওতে বলবো, এখানে বলছি না। এখানে তো সাইন ফ্ল্যাগ হয়, সাইন ফ্ল্যাগ এই D7 বিটটার উপর ডিপেন্ড করে যেখানে 1 বা 0 আছে কিনা, সাইন ফ্ল্যাগ এই হিসাবে চেঞ্জ হয়। তারপরে বলা হয় এসিসি ক্যারিকে বলা হয় অক্সিলারি ক্যারি, যে পরের যে দেখাচ্ছি এসিসি ক্যারি, একে বলা হয় অক্সিলারি ক্যারি। লোয়ার নিবেল থেকে হায়ার নিবেলে যদি কোনো ক্যারি ফ্লো করে, নোয়ার নিবেল কথাটা মানে হচ্ছে 4 বিটে 1 নিবেল হয়। তো লোয়ার নিবেল থেকে হায়ার নিবেলে যদি ক্যারি জেনারেট হয় তাহলে অক্সিলারি ক্যারির ফ্ল্যাগের ভ্যালু 1 নাহলে 0 হয়। এইভাবে ফ্ল্যাগগুলো সেট করে, যেরকম ফ্ল্যাগ ভেরিয়েবল ইউজ করি প্রোগ্রামে ওরকমই গল্প। এটাকে নিয়ে আমরা বিস্তারিত রূপে কিন্তু আগে দেখবো, চিন্তার বিষয় নেই। প্যারিটি ফ্ল্যাগ ডিপেন্ড করে যে আমাদের অ্যাকুমুলেটরের কন্টেন্টের মধ্যে ইভেন প্যারিটি না অড প্যারিটি, মানে যদি ইভেন নাম্বার অফ 1 হয় তাহলে এখানে 1 হবে, আর অড নাম্বার অফ 1 হলে এখানে 0 হবে। এইভাবে আমাদের প্যারিটি ফ্ল্যাগটাকে সেট করা। এটা নর্মালি এই রেজিস্টারটা কেন কাজে লাগে, আমরা যদি পরবর্তীকালে কোনো ডিসিশন করতে নিতে চাই, কোনো ব্রাঞ্চিং করতে চাই, তখন কিন্তু আমাদের এই রেজিস্টারটা দেখে স্ট্যাটাসগুলোকে দেখে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। পরবর্তীকালে তোমরা যখন 8085 এর যখন ইনস্ট্রাকশন সেট পড়বে তখন তোমার দেখবে এরকম অনেক রকম ইনস্ট্রাকশন যেটা এই ফ্ল্যাগ রেজিস্টারের ভিত্তিতে কিন্তু ডিজাইন করা রয়েছে। তো এখান থেকে যেটুকু আমি এটা ওভারভিউ ইনফরমেশন দিলাম যে আমাদের অ্যাকুমুলেটরের কন্টেন্টের ভিত্তিতে এই ফ্ল্যাগের স্ট্যাটাসগুলো চেঞ্জ হয়, কিভাবে হয় কি না হয় চিন্তার বিষয় নিয়ে একটা প্রপার এক্সাম্পল নিয়ে কিন্তু আমরা ফ্ল্যাগ রেজিস্টার বিস্তারিত রূপে কিন্তু আমরা দেখব, চিন্তার কোনো গল্প নেই। কিন্তু ফ্ল্যাগ রেজিস্টার কাজ করে কিন্তু আমাদের অ্যাকুমুলেটরের সাথেই, অ্যাকুমুলেটরের কন্টেন্ট না থাকলে কিন্তু ফ্ল্যাগ রেজিস্টার কোনোভাবে চেঞ্জ হবে না। এই হচ্ছে বেসিক গল্প। আরেকটা রেজিস্টার যেটা এখানে মেনশন করা নেই, পাশে বলে দিই, এটাকে বলা হয় স্ট্যাক পয়েন্টার বলা হয়। স্ট্যাক পয়েন্টার কি কাজ করে, আমাদের এটাও কিন্তু একটা 16 বিটের রেজিস্টার, ঠিক আছে, 16 বিট বলতে পারি, বা আমাদের 2 বাইটের রেজিস্টার। যে স্ট্যাক যে মেমোরি যে টপ যেখানে রয়েছে, স্ট্যাক মেমোরি হয়তো একটু হলেও তোমরা জানো ডেটা স্ট্রাকচারে পড়েছো, স্ট্যাক বলেও আমাদের একটা গল্প হয়। তার টপ যেখানে পয়েন্ট করা থাকে তার অ্যাড্রেসটা কিন্তু আমাদের স্টোর করে হচ্ছে স্ট্যাক পয়েন্ট। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের স্পেশাল পারপাস রেজিস্টার আমরা বলতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ক্যাটাগরি, যেটা আমরা প্রথমেও বলেছিলাম যে দুটো ক্যাটাগরি আছে, একটা জেনারেল পারপাস আর স্পেশালটা তো এতগুলো যেগুলো পড়লে সেগুলো সব স্পেশাল পারপাস রেজিস্টারের মধ্যেই পড়লে। তো জেনারেল পারপাস রেজিস্টার কোনগুলো, যেখানে যেরকম ডেটা আমরা স্টোর করতে পারি, যেটা আমরা ব্যবহার করছি, ইন্টারমিডিয়েট রেজাল্ট বা অ্যাড্রেস ক্যালকুলেশন, এটা প্রোগ্রামাররা নিজেরা ব্যবহার করতে পারে। কিছু রেজিস্টার যেটা ডিপেন্ড করে প্রসেসরের উপর কতগুলো থাকবে জেনারেল পারপাস, সেটা ডিপেন্ড করে। যেরকম 8085 ভুল না বললে আমাদের 6টা জেনারেল পারপাস রেজিস্টার রয়েছে, যেরকম 8 বিটের 6টা রয়েছে। তো সেটা ডিপেন্ড করছে প্রসেসর টু প্রসেসর। যেরকম 8086 আমাদের রয়েছে হচ্ছে 8টা রয়েছে। এরকম ভাবে আমাদের জেনারেল পারপাস রেজিস্টার থাকে, যেটা আমরা অ্যাজ আ প্রোগ্রামার ওটাকে আমরা নিজেদের কাজের জন্য কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া জেনারেল পারপাস। এটা নিয়ে খুব একটা বিস্তারিত গল্প নেই, আমরা মেন কিন্তু যাই দেখি না কেন আমরা কিন্তু স্পেশাল পারপাস রেজিস্টার দিকেই দেখি, যেটা আমরা তার স্পেসিফিক একটা ফাংশন রয়েছে, যেটাকে আমরা এসপিআরও বললাম, ইউজ ফর স্পেশাল ফাংশন, যেটা আমরা এক্ষুনি পড়লাম, প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, এমএআর, এমডিআর, অ্যাকুমুলেটর, ফ্ল্যাগ রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার, যেটা আমি লাস্টেও বললাম। এরকম ধরনের স্পেশাল পারপাস রেজিস্টার কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু কাজের জন্য এটাকে আমরা পার্সোনালি আমাদের জন্য ব্যবহার করতে পারি না। অ্যাজ আ প্রোগ্রামার কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো না। এটা কিন্তু মেনলি আমাদের সিপিইউ তার ইন্টারনাল কাজে করার জন্য এগুলোকে ইউজ করি। এটা মেনলি আমাদের হার্ডওয়্যার বা কন্ট্রোল ইউনিট কিন্তু এগুলোকে মেনলি আমাদের এইভাবে অ্যাক্সেস করছে, কারণ পুরো কাজটাই তো কন্ট্রোল ইউনিটের উপর দাঁড়িয়ে রয়েছে। সব কাজই এখান থেকে ডেটা আসছে যাচ্ছে, এগুলো সবই কন্ট্রোল ইউনিট ম্যানেজ করে বাই দ্য রেসপেক্ট অফ কন্ট্রোল বাস। আমরা পরের ভিডিওতে কন্ট্রোল ইউনিটের ব্যাপারে কথা বলবো, একটু চিন্তার বিষয় নেই। তো এখানে গিয়ে মোটামুটি আমরা কিন্তু রেজিস্টারে যত রকম রেজিস্টার হতে পারে একটা, তার প্রত্যেকটি কাজগুলো এটা প্রত্যেকটি প্রসেসরেই রয়েছে, শুধু যে 8085 বলে না, কিন্তু ডিপেন্ড করছে প্রসেসর টু প্রসেসর, এগুলোর সাইজগুলো বেড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। যেরকম ফ্ল্যাগ রেজিস্টার 8085-এ 8 বিটের ছিল, আমাদের 8086-এ প্রসেসরে, যেটা পরবর্তীকালে তারপরে আসলো ইন্টেলের আমাদের 8086, সেখানে আমাদের কিন্তু 16 বিট হয়ে গেছে। এরকম হয়তো সাইজগুলো বাড়তে পারে, বাট প্রত্যেকটি রেজিস্টার কিন্তু আজও যে কারেন্ট যে প্রসেসর যেটা এখন তৈরি হচ্ছে, i9 বলো, Ryzen 7 বলো, সেখানেও কিন্তু আমাদের এই রেজিস্টার্সগুলো আছেই। বাট সাইজ হয়তো এখনকার দিনে অনেকটা বেড়ে গেছে, সেটা বিকল্প না, কিন্তু থাকতে হবে। রেজিস্টার না থাকলে কিন্তু প্রসেসর তৈরি হবে না। এই বলে আমি এখানে কিন্তু আমাদের ভিডিওটা শেষ করব। ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আবার আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের দেখা হবে।